আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা গতকালকে আলোচনা করেছিলাম হচ্ছে দণ্ডবিধি আইনের 171 হতে 190 ধারা। 171 এর শর্ট হাইফেন ক এগুলা বলছিলাম হচ্ছে নির্বাচন সংক্রান্ত অপরাধ। এখানে শুধু আমরা 171 এর ক এর যে ঘুষের বিষয়টা আছে এই বিষয়টা কি হবে, এটা শাস্তি হবে 171 এর উমতে ঘুষের শাস্তি। ঘুষের শাস্তি 171 এর উমতে। তারপরে হচ্ছে 171 এর গ নির্বাচনে হস্তক্ষেপ এবং 171 এর ঘতে হচ্ছে নির্বাচনের ছদ্মবেশ ধারণ করলে তার শাস্তি হচ্ছে 171 এর ছতে শর্ট হাইফেন চ। তারপর হচ্ছে 171 এর শর্ট হাইফেন ছ হচ্ছে নির্বাচন সম্পর্কিত মিথ্যা বিবৃতি দান করা। তারপরে হচ্ছে নির্বাচন 171 বর্গীয় জ নির্বাচন সম্পর্কে অবৈধ অর্থ প্রদান করলে তার শাস্তি। তারপরে 171 জ হচ্ছে নির্বাচন খরচের হিসাব না রাখা। তারপরে পড়ছিলাম হচ্ছে আমরা 10ম অধ্যায় সরকারি কর্মচারীগণের আইনানুগ কর্তৃত্ব অবমাননা সম্পর্কিত অপরাধ। 172 দ্বারা হচ্ছে সমন জারিতে বা সমন এড়ানোর জন্য নোটিশ এড়ানোর জন্য কি করা, আত্মগোপন করার শাস্তি। 172 173 দ্বারা হচ্ছে সমন জারিতে বা নোটিশ জারিতে কি করা, বাধা দান করা। 174 দ্বারা হচ্ছে সমন অনুসারে বা নোটিশ অনুসারে হাজির না হওয়া। 175 দ্বারা হচ্ছে যে দলিল নিয়ে হাজির হওয়ার জন্য বলছিল সেই দলিল নিয়ে হাজির না হওয়ার শাস্তি। 175 176 দ্বারা হচ্ছে তথ্য না দেওয়া। 177 দ্বারা হচ্ছে মিথ্যা তথ্য দেওয়ার শাস্তি। 178 হচ্ছে শপথ না করার শাস্তি। 179 দ্বারা জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর না দেওয়া। 180 দ্বারা হইলো কি বিবৃতিতে স্বাক্ষর না করা। 181 দ্বারা হইলো শপথ করেও কি করা, মিথ্যা সাক্ষ্য দান করার শাস্তি। 182 দ্বারা হচ্ছে অন্যের ক্ষতি করার জন্য সরকারি কর্মচারীকে কি করা, মিথ্যা তথ্য দেওয়া। 182 183 দ্বারা হচ্ছে সরকারি কর্মচারীর আইনানুগ কর্তৃত্ব কি করা, সম্পত্তি গ্রহণে বাধা দান করা। 183 184 দ্বারা হচ্ছে সম্পত্তি বিক্রয়ে বাধা দান। 185 দ্বারা বেআইনিভাবে নিলামে ডাক দেওয়া। 186 দ্বারা সরকারি কর্মচারীর কাজে বাধা দান করা। 187 হচ্ছে আইনত বাধ্য হয়ে সরকারি কর্মচারীকে সাহায্য না করার শাস্তি। 188 দ্বারা সরকারি কর্মচারী কর্তৃক জারিকৃত আদেশ অমান্য করার শাস্তি। 188 189 দ্বারা সরকারি কর্মচারীকে ক্ষতি সাধনের হুমকি। 190 দ্বারা সরকারি কর্মচারীর নিকট নিরাপত্তার জন্য যাতে কেউ আসতে না পারে সেই জন্য ভয়ভীতি ক্ষতি বা প্রদর্শন করার শাস্তি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে দণ্ডবিধি আইনের 11 অধ্যায় মিথ্যা সাক্ষ্যদান ও গণবিচারের বিরুদ্ধে সংগঠিত অপরাধ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায়টা মনে করেন যে খুব ভালোভাবে নিতে হবে, ঠিক আছে? খুব ভালোভাবে নিতে হবে। কেউ কোনো ধরনের ওই কি জানি বলে অবহেলা করা যাবে না, কারণ অবহেলা করলে নিজের লস। আপনি যখনই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। বলেন কার প্রশ্ন ছিল বলেন। আরিফ বলো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ কার প্রশ্ন বলেন। 183, 184, 185, হুম এখানে যে সম্পত্তি গ্রহণ আর সম্পত্তি বিক্রয়ে বাধা দান, এটা কোন ধরনের সম্পত্তি? এটা একটু ক্লিয়ার হতে পারছে। গতকালকে আলোচনাও করছিলাম এবং বলেও দিছি, এটা হচ্ছে যেমন আমরা এই যে ক্রুক যে সম্পত্তিগুলা করি, প্রকৃত। ক্রুকি যে সম্পত্তিগুলা, আচ্ছা আচ্ছা। এই প্রকৃত সম্পত্তিগুলা যখন কেউ বাধা দান করে তখন তার শাস্তি হচ্ছে কি 183 দ্বারা। এখন এই ক্রুকি সম্পত্তি আমি বিক্রয় হুম। করতে গেলাম আদালতের আদেশে বা ম্যাজিস্ট্রেট বিক্রি করতে গেল, এই বিক্রয়ে বাধা দিল, তখন তার শাস্তি হবে 84 দ্বারা। আর 85 দ্বারা হচ্ছে আচ্ছা। আপনি একটা নিলামে অংশগ্রহণ করতে গেলে কি হয়, আপনি টেন্ডার জমা করতে হয়। এখন আপনি কি এগুলো করলেন, করতে হয়। টেন্ডার জমা না করেই আপনি নিলামে হাক ডাক দিলেন, এটা হচ্ছে বেআইনি। এই জন্য আপনার শাস্তি হবে 185 দ্বারা। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। আর কারো কোনো প্রশ্ন? গ্যালাক্সি J7 নেক্সট, আপনি কি কিছু বলবেন? না স্যার এখন
ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে 190টা কি হয়েছে? মিথ্যা সাক্ষ্য দান। 190 তো মিথ্যা সাক্ষ্য দান, 191। এটা হচ্ছে ভয়ভীতি 91। প্রদর্শন করা। ও হ্যাঁ। 189 হচ্ছে সরকারি কর্মচারী, যেমন নাসরিন সুলতানা হচ্ছে একজন পাবলিক। এখন সেন্টু মিয়া নাসরিন সুলতানাকে মনে করেন যে একটা হুমকি দমকি বা মারামারির একটা অভিযোগ করলো, তখন নাসরিন সুলতানা বললো যে আপনি আমার কাছে যে এই যে হুমকি দমকি দিচ্ছেন বা আপনি আমার সাথে যে অসৎ আচরণ করছেন, এই জন্য আমি থানায় যাব। তখন সেন্টু মিয়া বলল যে নাসরিন সুলতান, আপনি তো থানায় যাবেন ভালো কথা, কিন্তু আপনি যখন থানায় যাবেন, থানায় গেলে আপনার হিতে বিপরীত হবে। কারণ কি? আপনি থানায় গিয়ে অভিযোগ করবেন, থানা আমার কিছু করতে পারবে না, আমি বরঞ্চ আপনার আরো ক্ষতি বেশি করব। এই যে আপনাকে কি করলো, আশ্রয় না নেওয়ার জন্য সরকারি কর্তৃপক্ষ বা পুলিশ বা ম্যাজিস্ট্রেটের কাছে আপনি আশ্রয় না নেওয়ার জন্য আপনাকে যে হুমকি ধমকি দিল, এটার শাস্তি হচ্ছে 190 দ্বারা। ক্লিয়ার? হুম। জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে। তারপরে হচ্ছে অধ্যায় 11, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে মিথ্যা সাক্ষ্যদান ও গণবিচারের বিরুদ্ধে সংগঠিত অপরাধ সম্পর্কিত। ধারা হচ্ছে 191 হতে 229 ধারা। এখানে আমাদের যতগুলো প্রয়োজন আমরা সেগুলো একটু ভালোভাবে নেব, তবে বেশিরভাগই আমাদের প্রয়োজনীয়। 191 ধারা, মিথ্যা সাক্ষ্যদান। মিথ্যা সাক্ষ্যদান কি? যে ব্যক্তি শপথ করে আইনত বাধ্য হয়ে মিথ্যা জানিয়া সত্য বলে বিবৃতি দেয়, তারে মিথ্যা সাক্ষ্যদান বলে। তাহলে 191 দ্বারা হইলো যে আপনি জানেন, আপনি একজন সাক্ষী, আপনি জানেন কি যে এই এটা হচ্ছে মিথ্যা, এই মিথ্যা জানিয়েও আপনি কি করলেন, এই মিথ্যাটারে সত্য হিসাবে সাক্ষ্য দিলেন, তারাই মিথ্যা সাক্ষ্যদান বলে। এটা হচ্ছে সংজ্ঞা। মিথ্যা সাক্ষ্যদানের সংজ্ঞা হচ্ছে 191 দ্বারা। 192। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? আছে ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এখন একটু ক্লাসে আছে, আমি একটু পরে ফোন দিই ক্লাস শেষে। ওকে। হ্যাঁ, 192 দ্বারা হচ্ছে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা বা প্রস্তুত করা। যে ব্যক্তি কোনো বই, রেকর্ড বা দলিলে মিথ্যা বিবরণ লিপিবদ্ধ করে বা মামলা প্রমাণের জন্য ব্যবহার করে বা মতামত পোষণ করে, তাহলে সেই ব্যক্তি কি হবে? মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন বা প্রস্তুত করে বলে গণ্য করে। তাহলে এটার আমরা কি একবারে সহজভাবে কি নেব? যেমন মনে করেন যে আপনি একটা বইয়ের মধ্যে কি করলেন, যে একটা মিথ্যা রেকর্ড প্রস্তুত করলেন বইয়ের মধ্যে, যেটা হচ্ছে আমরা অনেক সময় এই যে বিভিন্ন দলিল আছে, তারপরে যে বিভিন্ন রেকর্ড আছে, বা দেখা গেছে সাপোজ আমাদের পুলিশের ক্ষেত্রে এজাহারের যে রেকর্ডটা আছে, এজাহার বই আছে, এরকম আপনি কি করলেন, একটা মিথ্যা দলিল প্রস্তুত করলেন মামলা প্রমাণ করার জন্য, যেটা ব্যবহার হইতে পারে, মতামত পোষণ করতে পারে এই বিষয়ে। তখন এই যে আপনি যেটা প্রস্তুত করলেন, এটা কি বলা হয়? এটাকে বলে মিথ্যা সাক্ষ্যদানের উদ্ভাবন বা প্রস্তুত করা। এটাও হচ্ছে সংজ্ঞা। তাহলে এখন শাস্তি কত যাবে? শাস্তি হবে দণ্ডবিধি আইনের 193 দ্বারা, মিথ্যা সাক্ষ্যের শাস্তি। তাহলে 91 কি করলেন, মিথ্যা সাক্ষ্য দিলেন, 92 মিথ্যা সাক্ষ্য প্রস্তুত করলেন, তার শাস্তি হলো দণ্ডবিধি আইনের 193 ধারা। সহজভাবে নেবেন, 91তে হইল সংজ্ঞা, 92তে হইল মিথ্যা সাক্ষ্য প্রস্তুত করা, 93তে হইল 91 এবং 92 দ্বারা শাস্তি। যে মিথ্যা সাক্ষ্য দিলেন এবং মিথ্যা সাক্ষ্য প্রস্তুত করলেন, এই জন্য আপনার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 193 দ্বারা। তারপর হইল দণ্ডবিধি আইনের 194 দ্বারা, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের জন্য মিথ্যা সাক্ষ্য বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের জন্য মিথ্যা সাক্ষ্য দিলেন, অর্থাৎ আপনি 91 দ্বারা যে মিথ্যা সাক্ষ্যটা দিলেন, এই সাক্ষ্য হচ্ছে কি মৃত্যুদণ্ডে দণ্ডনীয়, অর্থাৎ আপনার মিথ্যা সাক্ষ্যের কারণে একজন ব্যক্তির মৃত্যুদণ্ড হবে, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে 194 দ্বারায়। আর যদি সেই ব্যক্তি নিরপরাধ হয় বা ফাঁসি হয়, তাহলে কি হবে? আপনারও ফাঁসি হবে আপনার মিথ্যা সাক্ষ্যদানের জন্য। আর যদি সেই ব্যক্তি মৃত্যুদণ্ডযোগ্য হয়, অর্থাৎ তার মৃত্যুদণ্ড হয় নাই, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত।
তাহলে 94-তে আমরা কোনটা পাইলাম? 94-তে হইলো আপনি মৃত্যুদণ্ডের, যেমন একটা খুনের মামলার জন্য আপনি মিথ্যা সাক্ষ্য দিলেন। রিপিট করতেছে কেন? আপনি কি করলেন? খুনের মামলার জন্য মিথ্যা সাক্ষ্য দিলেন। এখন যদি সেই ব্যক্তির, আপনার মিথ্যা সাক্ষ্যের জন্য সেই ব্যক্তির কি হইলো? মৃত্যুদণ্ড অপরাধ শাস্তি হইল। মৃত্যুদণ্ড অপরাধের কারণে যদি তার মৃত্যুদণ্ড কার্যকর হয়, তাকে ফাঁসি দেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনারও কি হবে? মিথ্যা সাক্ষ্যের জন্য আপনারও ফাঁসি হবে। আর যদি সেই ব্যক্তির ফাঁসি না হয়, কি করে? যাবজ্জীবন কারাদণ্ড হয় বা মৃত্যুদণ্ড অপরাধ কিন্তু তার হয় নাই, তার ফাঁসি দেওয়া হয় নাই, তখন আদালত জানতে পারছে যে আপনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, সেই ক্ষেত্রে আপনার মিথ্যা সাক্ষ্য দানের জন্য আপনার যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত হইতে পারে। এটা গেল 94 ধারা। 100 দণ্ডবিধি আইন 195 ধারা হইলো যে যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের জন্য আপনি মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন। তাহলে যাবজ্জীবন কারাদণ্ডের মধ্যে কোনগুলা পড়ে? ধরেন আপনি গুরুতর আঘাতের, যেটা 7 বছর হয়, তারপরে হচ্ছে 302, এখানেও আপনার দেখা গেছে বা চোখ উপড়ে ফেলার জন্য একটা মিথ্যা সাক্ষ্য দিলেন, সেই ক্ষেত্রে অর্থাৎ যেই অপরাধের দণ্ডটা হবে কি? যাবজ্জীবন কারাদণ্ড, সেই ক্ষেত্রে যদি তার যাবজ্জীবন কারাদণ্ড পূর্ণ হয়, সেই ক্ষেত্রে আপনি পারবেন 7 বছর। অর্থাৎ আপনি যে মিথ্যা সাক্ষ্য প্রদান করলেন বা উদ্ভাবন করলেন, সেই ক্ষেত্রে আপনার কি হবে? যাবজ্জীবন। আর যদি তার যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার রায় দেওয়ার আগেই আদালত কি করছে? জানতে পারছে, হ্যাঁ একটু পরে, যে আদালত রায় দেওয়ার আগে জানতে পারছে যে আপনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে 7 বছর কারাদণ্ড। এটা হইলো 195 ধারা। তাহলে প্রথমে হইলো 91 ধারা হইলো মিথ্যা সাক্ষ্যদানের সংজ্ঞা, 92 ধারা মিথ্যা সাক্ষ্য প্রস্তুতের সংজ্ঞা, 93 ধারা হইলো মিথ্যা সাক্ষ্যের শাস্তি। 91, 92 যেগুলো আপনি প্রস্তুত করলেন বা মিথ্যা সাক্ষ্য দিলেন, তার জন্য শাস্তি 193। এখন 191-তে আপনি কি করলেন? মৃত্যুদণ্ডের দণ্ডনীয় অপরাধে মিথ্যা সাক্ষ্য দিলেন, তাহলে আপনার শাস্তি হবে 194। আবার 91-তে আপনি কি করলেন? যাবজ্জীবন কারাদণ্ডের মিথ্যা সাক্ষ্য দিলেন, তাহলে আপনার শাস্তি হবে 195। তারপরে হচ্ছে দণ্ডবিধি আইনের 196 ধারা, যে মিথ্যা বলিয়া সাক্ষ্য ব্যবহার করা। অর্থাৎ যেই সাক্ষ্যটা মিথ্যা বললে আপনি জানেন, সেই মিথ্যা বলে জানিয়েও আপনি সেই সাক্ষ্যটা কি করছেন? খাঁটি বা সত্য বলিয়ে সেটা কি করছেন? ব্যবহার করছেন, তাহলে আপনার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 196 ধারা। তারপর হইলো দণ্ডবিধি আইনের 197 ধারা, মিথ্যা সার্টিফিকেট কি করা? প্রস্তুত করা বা স্বাক্ষর করা। এখন আপনি একজন ডাক্তার, সাপোজ আপনি একজন ডাক্তার বা একজন দেখা গেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অথবা মনে হয় যে একজন ফার্স্ট ক্লাস অফিসার, আপনি কি করলেন? একটা মিথ্যা সার্টিফিকেট প্রস্তুত করলেন এবং এতে স্বাক্ষর করলেন, যেটা আপনি জানেন যে এই কি সার্টিফিকেটটা নকল, অর্থাৎ সে এটার বিষয়ে কোনো যোগ্যতা নাই, আপনি কি করলেন? সেটা আপনি প্রস্তুত করলেন এবং তাকে সেটা দিলেন, তাহলে আপনার শাস্তি হবে 197 ধারা। আর এই যে 197 দ্বারা আপনি যে মিথ্যা সার্টিফিকেটটা প্রস্তুত করলেন, এটা কি করলো? সে ব্যবহার করলো, তাহলে তার শাস্তি হবে 198 দ্বারা। 97 দ্বারা মিথ্যা সার্টিফিকেট দিল এবং স্বাক্ষর হলো, তার জন্য শাস্তি 97। এই 97 এর সার্টিফিকেট কি করলো? সে খাঁটি হিসাবে ব্যবহার করলো, তাহলে তার শাস্তি হবে 198 দ্বারা। দণ্ডবিধি আইনে 199 দ্বারা হইলো আইন বলে সাক্ষ্য হিসেবে গ্রহণ হইতে পারে এমন কোন ঘোষণা বা বিবৃতি। অর্থাৎ কোনো ব্যক্তি আদালত বা সরকারি কর্মচারী বা কোনো ব্যক্তির আইনত বাধ্য বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নিকট কি করছে? মিথ্যা বিবৃতি ঘোষণা দেয়, যেই বিবৃতি মিথ্যা সাক্ষ্যদানের দণ্ডে দণ্ডিত হবে। অর্থাৎ যখনই আপনি জেনে বুঝে আইনত বাধ্য হয়ে কি করবেন? কোনো মিথ্যা বিবৃতি বা ঘোষণা দিবেন, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 199 দ্বারা। আর এই যে 199 দ্বারা আপনি যে মিথ্যা বিবৃতিটা দিলেন, এটা কি করলেন? ব্যবহার করলেন। যে মিথ্যা বিবৃতি আমি জেনেও কি করলাম? সেটা ব্যবহার করলাম, তাহলে আমার শাস্তি হবে কি? 200 দ্বারা। তাহলে এই 200 দ্বারার শাস্তিটা কার?
এটা কি পাবলিকের নাকি সরকারি কর্মচারী? উত্তর দিবেন। সরকারি কর্মচারীর। 200 দ্বারা হচ্ছে সরকারি কর্মচারীর শাস্তি। দণ্ডবিধি আইনে 200 দ্বারা হচ্ছে সরকারি কর্মচারী, যে সরকারি কর্মচারী যে মিথ্যা বিবৃতি জেনেও সেটা সত্য হিসেবে সে ব্যবহার করে, তখন তার জন্য শাস্তি হবে দণ্ডবিধি আইনের 200। 99 একই সরকারি কর্মচারী। হ্যাঁ, 199 যে সাক্ষ্য ঘোষণায় প্রদত্ত মিথ্যা বিবৃতি দিল, এটাও কি সরকারি কর্মচারীর ঘোষণা? না না, এটা হচ্ছে পাবলিকের। এখন যদি না আপনি সরকারি কর্মচারী হয়ে যদি না আপনি মিথ্যা সাক্ষ্য দেন, তাহলে আপনার শাস্তি। এটা কিন্তু দুইজনের ক্ষেত্রে এটা হবে 199টা, পাবলিকের ক্ষেত্রেও হবে, সরকারি কর্মচারীর ক্ষেত্রে হবে। এখন আপনি সরকারি কর্মচারী হয়ে আপনি যদি মিথ্যা বিবৃতি দেন, সত্য হিসাবে গ্রহণ করেন, তাহলে আপনার শাস্তি হবে 199। আর আপনি কি করলেন, আপনি পুলিশ অফিসার বা আপনি মামলার আইও, আপনি জানেন যে এই সাক্ষী যে সাক্ষ্যটা দিচ্ছে এটা হচ্ছে মিথ্যা, আপনি কি করলেন, এটারে আদালতে ব্যবহার করলেন। যখনই আপনি ব্যবহার করবেন তখন আপনি অফিসার হিসেবে আপনার দায়িত্ব হবে 200, আপনি দণ্ডিত হবে 201 দ্বারা। এটা হচ্ছে আমরা আগে গড়পত্তায় পড়ে গেছি যে লাশ গুম করার শাস্তি, ঠিক আছে? যে অপরাধীকে যে লাশ গুম করার শাস্তি হচ্ছে 201, কিন্তু এটা মূলত লাশ গুম করা না, এটা হচ্ছে অপরাধীকে গোপন করার জন্য বা অপরাধের সাক্ষ্য অদৃশ্য করে দেওয়া বা মিথ্যা তথ্য ব্যবহার করার জন্য শাস্তি হচ্ছে 201 দ্বারা। যেমন এটা কি হয়েছে, যে একটা খুন হয়েছে, এখন খুন হওয়ার পরে কি করছে, এখন সাক্ষ্য বিনষ্ট করবে। যেমন এটার ক্ষেত্রে, যেমন খুনের ক্ষেত্রে লাশ কি করে গোপন করে, অথবা যে জায়গায় খুন হয়েছে সেই জায়গায় আলামতটা নষ্ট করে, অথবা মিথ্যা তথ্য দেয়। যেমন খুন হয়েছে, যেমন ধরেন হচ্ছে সিলেটে, সে বলল কোথায় খুন হয়েছে, মৌলভীবাজারে, এইরকম একটা যে মিথ্যা তথ্য দেয়, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 201 দ্বারা। তাহলে এখানে তিনটা বিষয় মনে রাখবেন, একটা হচ্ছে অপরাধীকে গোপন করার জন্য, যে যে অপরাধ করছে তারে অপরাধ থেকে বাঁচানোর জন্য, এবং সাক্ষ্য বিনষ্ট করা এবং মিথ্যা তথ্য দেওয়ার জন্য শাস্তি হচ্ছে দণ্ডবিধি আইনের 201 দ্বারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 202 দ্বারা তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি করতে কি করা, তথ্য প্রদানে ইচ্ছাকৃত ত্রুটি করা। তাহলে এই যে তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি কর্তৃক অপরাধের তথ্য প্রদানে ইচ্ছাকৃত কি করা, ত্রুটি করা, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 203 দ্বারা। আর দণ্ডবিধি আইনের 202 দ্বারা, 202 দ্বারা হচ্ছে এই তথ্য না দেওয়া বা ত্রুটি করা। আর 3 দ্বারা হচ্ছে সংগঠিত অপরাধের মিথ্যা তথ্য দেওয়া। 203 দ্বারা হচ্ছে সংগঠিত অপরাধের মিথ্যা তথ্য দেওয়া, যেটা হইতে পারে, এই যে আমরা ফৌজদারি কার্যবিধির 45-এ পড়ছিলাম, যে এক জায়গায় ডাকাতি হবে, সে কি করলো, এই ডাকাতিটা এই জায়গায় না বলে বললো যে অন্য একটা এলাকার মধ্যে ডাকাতি হবে। এই যে সে যে মিথ্যা তথ্যটা দিল, কিন্তু অপরাধটা সংগঠিত হয়েছে, কি সংগঠিত হয়েছে, ডাকাতি। সেই ক্ষেত্রে এই যে ডাকাতি সংগঠিত হইলো, এইটার জন্য যে মিথ্যা তথ্য দিল তার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 203 দ্বারা। সাথে ব্যবহার করতে পারেন দণ্ডবিধি আইনের 177 দ্বারা। কারণ এখন কর্তৃপক্ষ কোনটা নিবে না নিবে সেটা তো আমরা জানি না, এই জন্য আপনি 177/203 আর হচ্ছে 176/202 এটা ব্যবহার করবেন। তাহলে কি হবে, এটা কি অপরাধীকে বাঁচানোর জন্য নাকি মিথ্যা সাক্ষ্য? এটা হচ্ছে ওই যে আমরা মিথ্যা ফৌজদারি কার্যবিধি 44-45-এ পড়ছিলাম না, যে তথ্য দেওয়া এবং বাধ্য করা। হুম, এই ক্ষেত্রে যদি আমরা তো সচরাচর ব্যবহার করি হচ্ছে 176, যে তথ্য না দেওয়ার শাস্তি, আর হচ্ছে মিথ্যা তথ্য দিলে 177। এর সাথে আপনারা ব্যবহার করবেন 176-এর সাথে ব্যবহার করবেন 202, আর 177-এর সাথে ব্যবহার করবেন 203। এখন অপরাধটা যদি সংগঠিত হয় তাহলে 203, আর যদি অপরাধ সংগঠিত না হয় তাহলে 177 মিথ্যা তথ্য দেয়। তারপরেও যদি স্যার অপরাধটা কি স্যার আমলযোগ্য অপরাধ হতে হবে না আমলে অযোগ্য অপরাধ? অপরাধ তো ভাই অপরাধী, আমলযোগ্য অপরাধের সংবাদ আপনি সবসময় দিতে বাধ্য। ফৌজদারি কার্যবিধি 44-45 আমরা পড়ছিলাম না? জি স্যার। আপনারা তো স্পেসিফিকলি আমি বলেই দিচ্ছি যে যখন আমরা ফৌজদারি কার্যবিধি 44-45-এর সাথে যেগুলা ব্যবহার করছি, সেইগুলোর জন্যই হচ্ছে কি দণ্ডবিধি আইনের 176 তথ্য না দিলে শাস্তি,
আর হচ্ছে সংগঠিত অপরাধের তথ্য না দিলে সেই ক্ষেত্রে 202। আর 45 দ্বারা হচ্ছে যেখানে আপনি আইন বলে বাধ্য, সেখানে কি করলেন, সংবাদ দিলেন না, তাহলে 177। আর যদি অপরাধটা সংগঠিত হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন, 203 ব্যবহার করবেন। বোঝা গেল? তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 4 ধারা। সাক্ষ্য হিসেবে যে দলিল আদালতে হাজির করার জন্য বাধ্য সেটা কি করেছেন, বিনষ্ট করা বা বাধা দেওয়া। অর্থাৎ এটার উদাহরণ আমরা কি দেব, উদাহরণ হচ্ছে যেমন মনে হয় যে আমার বাড়ির একটা দলিল, আদালত আমাকে সমন দিছে যে আপনি এই দলিলটা আদালতে হাজির করেন। এখন আমি তো এটা সাক্ষ্য হিসেবে আদালতে হাজির করতে আমি বাধ্য, তাই না? এখন আমি এই দলিলটা যখন নিয়ে যাচ্ছি, আমার বিরুদ্ধ পক্ষ কি করলো, আমার এই দলিলটা নিয়ে আসে ছিঁড়ে ফেললো, অথবা আমাকে বাধা দিল যে যাতে আমি দলিলটা যথাসময়ে আদালতে হাজির করতে না পারি। সেই ক্ষেত্রে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 204 ধারা। অথবা এটা মনে ওই যে করেন, এজার হারিয়ে গেলে বা ছিঁড়ে ফেললে এরকম হবে না? এটা তো হ্যাঁ এটাও হইবে। অথবা মনে করেন যে আপনি কি করলেন, আপনি আপনার আদালত সমন দিছে, এখন আপনি চিন্তা করছেন যে এটা যদি না আমি আদালতে হাজির করি তাহলে কি হবে, এই সম্পত্তিতে আমার অধিকার থাকবে না। তখন আপনি কি করলেন, নিজেই আপনি এই দলিলটা ছিঁড়ে ছিঁড়ে ফেললেন। ফেললাম। তাহলে আপনার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 204 ধারা। 204। তাহলে উদাহরণ দিলাম কি দুইটা, একটা হচ্ছে আপনার অপোজিট পার্টি ছিঁড়ে ফেলছে, তার শাস্তি। আর একটা হচ্ছে আপনি নিজেই ছিঁড়ে ফেলছেন, তাহলে আপনার শাস্তি। অথবা এই যে আমার রেদওয়ানুল করিম উদাহরণ দিল হচ্ছে এজাহারটা ছিঁড়ে ফেলছে, এই যে এজাহার ছিঁড়ে, তার শাস্তি হবে 204 ধারা। অথবা এজাহারটা নিয়ে যখন সে আদালতে যাচ্ছে তাকে বাধা দিল, তারও শাস্তি হবে আর 204। হারাই ফেললে, হারাই ফেললে তো ওই হয় মানো, একই তো কথা আছে। হুম হুম যদি হাজারটা যদি হুম। হারিয়ে ফেলি, হারিয়ে ফেলার সাথে এটার কোনো সম্পর্ক নাই। তাই এটা হচ্ছে বাধা করার বিনাশটা। হারিয়ে ফেললে তো আপনার কাছে তো ওই যে ফটোকপি আছে, আপনি ওইটা পেশ করবেন। আচ্ছা নষ্ট আপনি করতে হবে। স্যার, আপনি এখন স্যার যে বিষয়টা বললেন যে আমি আদালতে সাক্ষ্য প্রমাণের উদ্দেশ্যে দলিল বা কোনো গুরুত্বপূর্ণ জিনিস আদালতে নিয়ে যাচ্ছি, আমার বিরোধী পার্টি বাধা দেওয়া সেটা নষ্ট করে ফেলছে বা বিনষ্ট করে ফেলছে। তো এমনও তো হতে পারে তারা বাধা প্রদান করতে গিয়ে তারা আঘাতও করতে পারে, তার মাথা মুথা ফাড়ায় লাইতে পারে, এবং এখন ওইটার ফলে সেন্টু মিয়াকে এটা বুঝাইতে গেলে আমরা যাইতে হবে বাংলাদেশের বাংলা ছায়াছবির উদাহরণে। আমরা আগে যখন ছোট থাকতে বাংলা ছায়াছবি দেখতাম, তখন দেখতাম যে কি, নায়িকা ওই মামলার দলিল নিয়ে যাইতেছে, যাওয়ার পরে গুন্ডা পক্ষ কি করতো, নায়িকার কাছ থেকে রিক্সা আটকাই দিয়া এই যে দলিলপত্র গুলা নিয়ে যাইতো। ঠিক আছে, এই যে নায়িকার কাছ থেকে যে দলিলপত্র গুলা নিয়ে গেল, মামলার এভিডেন্স গুলা, এই জন্য তাদের শাস্তি হবে দণ্ডবিধি 260 দ্বারা। বুঝা গেল সেন্টু আর মিয়া? এরা যে আঘাত করবো জি স্যার, এটা স্যার বুঝছি, তাহলে এরা যদি আঘাত করে তখন আপনারা বলি, আপনি যেটার মধ্যে আছেন সেটার মধ্যে থাকেন, যখন আগাতে যাবে আগাতের শাস্তি তো আলাদা ভাই। আমি তো আপনার যেই ধারাটা স্পেসিফিকলি বলছি আপনি সেটা বুঝেন আগে। এখন আপনার এই দলিলের সাথে যদি আপনাকে আঘাত করে তাহলে তো আপনি ওই যে 323, 25, 27 এখানে যাবেন। আপনার যেই ধরনের আঘাত করবে ওই আঘাতের উপরে আপনার 23, 25, 26, 27, 28 থেকে এখানে আপনার যেটা হচ্ছে সেটা যাবেন। কিন্তু আপনার মূল আমরা এখন করতেছি কি, যে আমি দলিলটা নিয়ে আদালতে যাচ্ছি, সেই দলিলটা আমার কি করছে, বাধা দিছে, অথবা আমার দলিলটা ছিঁড়ে ফেলছে বা বিনষ্ট করছে। তাহলে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 204 দ্বারা। ঠিক আছে? বুঝছি স্যার, বুঝছি। আর এই যে আমরা দণ্ডবিধি হচ্ছে একটার সাথে একটা রিলেটেড দ্বারা। এই যে আপনি বললেন যে দলিল আটকাইতে গিয়ে তারা মারধর করলো, মারধর করলে তো ভাই সাধারণ আঘাত করলে 323-এ যাবে। আর যদি গুরুতর আঘাত করে তাহলে 325, 26, যেটার সাথে যায়, চুক উপড়াই ফেলছে 326-এর ক, এটার সাথে যেটা যায় তখন সেটাই যাবে। তারপরে হচ্ছে দণ্ডবিধি আইনের 205 দ্বারা, দেওয়ানি বা ফৌজদারি মামলা কি করা, মিথ্যা ছদ্মবেশ ধারণ করা। তাহলে আমরা এর আগে দুইটা ছদ্মবেশ পাইছি, কি কি ছদ্মবেশ গুলো একটু বলেন দেখি আপনাদের মেমোরি কতটুকু আছে। 140, 171। আরো আছে তো? 171 গ।
এটা তো হচ্ছে কিসের ক্ষেত্রে, ঘুষের ক্ষেত্রে 171 গ। 140 হচ্ছে সেনাবাহিনীর ছদ্মবেশ ধারণ। হ্যাঁ 170 সরকারি কর্মচারী ছদ্মবেশ ধারণ। 171 171 সরকারি কর্মচারীর পোশাক পরিচ্ছদ ব্যবহার। তারপরে হচ্ছে 100 নির্বাচন সম্পর্কিত যে অন্যান্য নির্বাচনের ছদ্মবেশ ধারণ করা 171 ঘ। তারপরে এখন আমরা পড়লাম হচ্ছে 205 দ্বারা কি, যে ফৌজদারি এবং দেওয়ানি মামলায় একজনে আরেকজনের পরিচয় দিয়ে কি করলো, মামলা শ্রবণ করলো, অথবা মিথ্যাভাবে কি করলো, স্বীকারোক্তি দেয় বা বিবৃতি দেয়, বা রায় হয়েছে রায়টা মানে নিছে, বা জামিন বা পরোয়ানা কি করছে, জামিন বা পরোয়ানা জারি করার জন্য সে ব্যবস্থা করছে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 205 দ্বারা। তাহলে এখন 205-এর কি, দেওয়ানি এবং ফৌজদারি মামলায় মিথ্যাভাবে আপনি স্বীকারোক্তি দিলেন, অথবা কি করলেন, বিবৃতি দিলেন, অথবা আদালত যে রায় দিছে আপনি রায়টা মানিয়ে নিয়েছেন, যে আপনি রহিম হিসেবে করিমের রায়টা মানিয়ে নিয়েছেন, অথবা আপনি কি করলেন, যে করিম হিসেবে রহিম হইয়া আপনি কি করলেন, যে আসামির বিরুদ্ধে জামিন বা পরোয়ানা জারি করাইলেন, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 205 দ্বারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 206 দ্বারা, যে বাজেয়াপ্ত সম্পত্তি বা ক্রুকি সম্পত্তি কি করা, প্রতারণামূলক ভাবে অপসারণ বা গোপন করা। বাজেয়াপ্ত বা ক্রুকি সম্পত্তি অর্থাৎ যেই সম্পত্তিতে আপনার কোনো অধিকার নাই, সেই সম্পত্তি কি করলেন, আপনি গোপন করলেন বা সরাই দিলেন এখান থেকে, তাহলে আপনার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 206 দ্বারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 207 দ্বারা, বাজেয়াপ্ত সম্পত্তিতে কি করা, মিথ্যাভাবে দাবি করা। যে ক্রুকি সম্পত্তিতে আপনি গিয়া বলেন যে এই সম্পত্তিতে আমার মালিকানা আছে, আপনি ক্রুক করতে দিলেন না, বাধা সৃষ্টি করলেন, যে এটা মূলত হচ্ছে রহিমের সম্পত্তি না, এটা হচ্ছে আমি সেন্টু মিয়ার সম্পত্তি। এই যে আপনি যে মিথ্যা দাবিটা করলেন, এই দাবি করার কারণে আপনার শাস্তি হবে কি, দণ্ডবিধি আইনের 207 দ্বারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 208 দ্বারা। আর দ্বারা কি, মিথ্যাভাবে একটা রায় বা ডিগ্রি পাশ করাইলেন। এখন অপ্রাপ্য অর্থের, অর্থাৎ দেখা গেল যে আপনি এই রহিমের কাছে কি করছেন, ঋণ দিছেন, অথবা সেন্টু মিয়া নুরুল ইসলাম বাইরে কি করলো, ঋণ দিল। এখন তাহলে ঋণটা দিল কে, সেন্টু মিয়া, আর নিল কে, নুরুল ইসলাম ভাই। তাহলে এখন ঋণটা পাবে কে, ঋণ পাবে হচ্ছে সেন্টু মিয়া। এখন নুরুল ইসলাম ভাই কি করলো, যে উনি এই টাকাটা না দেওয়ার জন্য উনি গিয়ে আদালতে একটা মিথ্যা মামলা করে দিল, মামলা করে একটা আদেশ করাইলো যে সেন্টু মিয়া কি করছে, তার বিরুদ্ধে প্রতারণা করছে, বা সে সেন্টু মিয়ার কাছে অর্থ পায়। এই ক্ষেত্রে নুরুল ইসলাম ভাইয়ের শাস্তি হবে দণ্ডবিধি আইনের 207 দ্বারা। 7 দ্বারা না 8 দ্বারা, 208 দ্বারা। নুরুল ইসলাম ভাইয়ের শাস্তি হবে 208 দ্বারা। আর এটার বিপরীত হবে 210। যেমন সেন্টু মিয়া টাকা দিছে 5,000 নুরুল ভাইরে, এখন সে এটার অসৎ উদ্দেশ্যে কি করছে, যে সে আদালত থেকে রায় নিছে যে সে নুরুল ইসলাম ভাইকে টাকা দিছে 20,000। এই যে সে প্রাপ্য অর্থের চেয়ে বেশি অর্থ দাবি করে একটা রায় অর্জন করলো, এই জন্য তার শাস্তি হবে কি, দণ্ডবিধি আইনের 210 দ্বারা। তাহলে 208-এর সাথে 210-এর একটা মিল আছে। 208 হচ্ছে কি, যে ঋণ নিল সে মিথ্যা দাবি করলো, আর 210 হচ্ছে ডিগ্রি, মানে হচ্ছে রায়, রায় যেমন আদালত থেকে একটা আদেশ নেওয়া, ডিগ্রি হচ্ছে একটা রায় বা আদালতের একটা আদেশ। তাহলে 10 দ্বারা হইলো কি, যে আমি ঋণ দিছি 5,000 ঋণ দিছি, আমি আদালত থেকে রায় নিছি 20,000 টাকা, তাহলে বাকি 15,000 টাকা হয়েছে অবৈধ। এই যে প্রতারণা করার জন্য আমি বাকি 15,000 টাকা নিলাম, একটা রায় করলাম বা ডিগ্রি অর্জন করলাম, এই জন্য আমার শাস্তি হবে 210 দ্বারা। আর আমি দিলাম হচ্ছে কাকে, নুরুল ইসলাম ভাইকে। নুরুল ইসলাম ভাই আমার টাকা না দিতে গিয়ে উল্টা উনি আবার কি করলো, আদালত থেকে একটা রায় নিল যে উনি আমার কাছে আরো টাকা পায়। এই যে উনি মিথ্যা একটা দাবি করলো, এই জন্য ওনার শাস্তি হবে কি, 208 দ্বারা। আর 209টা হইলো কি, 209টা হইলো যে মিথ্যা দাবি উপস্থাপন করা, অর্থাৎ
প্রতারণামূলক ভাবে, অসাধু ভাবে বা ক্ষতি সাধনের উদ্দেশ্যে আদালতে কোনো মিথ্যা দাবি উপস্থাপন করা বা মামলা করে। যেমন এটা বিশেষ করে দেওয়ানি মামলায় হয়, যে কি হয়েছে, যে আমি কি একটা আদালতে একটা হয়রানি করার জন্য কি করলাম, মিথ্যা দাবি উপস্থাপন করলাম যে আমি রহিমের কাছে এতটুকু জায়গা পাই। এখন এই যে জায়গাটা পাই, অথবা তার কাছে দেখা গেছে আমি 20,000 টাকা পাই, এরকম একটা মিথ্যা দাবি করলাম। দাবিটা করলাম কি জন্য, যে যাতে তাকে হয়রানি করার জন্য, আর ক্ষতি করার জন্য বা প্রতারণা করার জন্য তাকে আমি যে এই যে মিথ্যা দাবিটা উপস্থাপন করলাম, তখন আমার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 209 ধারা। আর 211 ধারা হচ্ছে কি, ফৌজদারি আদালতে মামলা করা বা মিথ্যা অভিযোগ যদি দায়ের করে, তাহলে সেই ব্যক্তির শাস্তি হবে দণ্ডবিধি আইনের 211 ধারা। তাহলে 209টা হইলো কি, যে মিথ্যা দাবি উপস্থাপন করা, আর 211 হইলো ফৌজদারি আদালতে মামলা দায়ের করা বা কি করা, অভিযোগ দায়ের করার শাস্তি হবে 211 ধারা। এখানে অনেকগুলা কথা আছে, যে মৃত্যুদণ্ডে যখন দণ্ডনীয়, যাবজ্জীবন কারাদণ্ড, দণ্ডনীয় হইলে কি হবে, এত কিছু আমাদের মনে রাখার দরকার নাই। জাস্ট খালি এটুকু মনে রাখবেন, যখন কোনো ফৌজদারি আদালতে কেউ মিথ্যা মামলা করবে, দণ্ডবিধি আইনের 212 ধারা, অপরাধীকে আশ্রয় দেওয়া। অপরাধীকে আশ্রয় দেওয়া কি, দণ্ডবিধি আইনের 212 ধারা। তাহলে এর আগে আমরা কোন কোন ধারায় আশ্রয় পাইছিলাম একটু বলেন। প্রথমে পাইছিলাম একটা 136 স্যার, ওই যে বাহিনী কর্তৃক আশ্রয় দান, 157 এটা পাইছিলাম। 157 আছে, প্রথমেই পাইছি 130, 130, 36, 57। 130, 36, 57, তারপরে এখন পাইলাম কত, 212। এই আশ্রয় দানের ব্যতিক্রম কি, 52 শর্ট হাইফেন ক, স্বামী কর্তৃক স্ত্রী, স্ত্রী কর্তৃক স্বামীকে আশ্রয় দেওয়া, সেটা হচ্ছে ব্যতিক্রম, মনে রাখবেন। তাহলে যদি সে মৃত্যুদণ্ডের দণ্ডনীয় অপরাধীর ক্ষেত্রে আশ্রয় দেয়, সেক্ষেত্রে হচ্ছে 212 ধারা। আর 213 ধারা হচ্ছে যে অপরাধীকে শাস্তি হতে লুকিয়ে রাখার জন্য উপহার গ্রহণ করার শাস্তি। যেমন আমি পুলিশ অফিসার, আমি কি করলাম, একজন আসামিকে তার অপরাধ থেকে রক্ষা করার জন্য কি করলাম, উপহার গ্রহণ করলাম, সেই ক্ষেত্রে আমার শাস্তি হচ্ছে কি 213 ধারা। তাহলে 213টা হচ্ছে কি, 310। 213টা হচ্ছে সরকারি কর্মচারীর শাস্তি। তারপরে হচ্ছে 214 ধারা, অপরাধীকে বাঁচাইবার জন্য কি করা, সম্পত্তির প্রস্তাব দেওয়া বা উপহারের প্রস্তাব দেওয়া। অর্থাৎ যেই ব্যক্তিরে আমি বাঁচাইতে গেলাম 213 ধারায়, সে যে আমাকে প্রস্তাব দিল সম্পত্তির উপহারের, সেক্ষেত্রে তার শাস্তি হবে কি 214 ধারায়। আর 215 ধারা হচ্ছে মাল উদ্ধার করার জন্য অর্থ গ্রহণ করা। তাহলে এটা হচ্ছে কি, দেখা গেছে যে আমরা সরকারি কর্মচারীরা কি করি, যে একটা মামলার যে তার ভিকটিমের মালামাল উদ্ধার করার জন্য আমরা কি করি, দেন ভাই আপনার কিছু খরচপাতি দেন, আমি আপনার এটা উদ্ধার করে দিচ্ছি। এই যে আপনি যে তার কাছ থেকে খরচপাতি নিলেন কিন্তু তার সম্পত্তিটা উদ্ধার করলেন না, তখন 215 টাকা। এখানে যে আপনি যে তার ওইটা উদ্ধারের জন্য টাকা দিতেন, এটার কথা কিন্তু বলে নাই। 215 তাহলে আমি তো 310 টাকা বাধা করছিলাম, আর 100 টাকা তোমার কি, আর 110 টাকা। আচ্ছা, তাহলে তুমি কিতাবা কিতা হইছে 215 শাস্তিটা হচ্ছে কার, সেন্টুমিয়া? 215 দ্বারা শাস্তিটা কার? সরকারি কর্মচারীরা। তো শাস্তি দিব স্যার, যে সরকারি কর্মচারী, ওই যে মামলার আয়ু, হ্যাঁ, যদি মনে করে যে আমি মামলার বাদীর কোনো কিছু উদ্ধার করে দিব, তার বিনিময়ে আমি এর কাছে কিছু নিবো, বা বাবা কোনো প্রত্যাশা করা বা চাওয়া, সরকারি কর্মচারী স্যার 215। এটা কি এই যে তার এটা উদ্ধার করার জন্য যে টাকা নিলেন এই জন্য শাস্তি, নাকি উদ্ধার না করার জন্য শাস্তি?
আমি তার কাছে স্যার স্যারে তার উদ্ধার করে দিমু এরকম একটা পণ করা তার সাথে। এটা কিন্তু আপনি যে উদ্ধার করিয়ে দিবেন যে টাকাটা নিছেন এই জন্য শাস্তি না। আপনি টাকা নিছেন উদ্ধার করে দিবেন, কিন্তু আপনি কি করছেন তার এটা উদ্ধার করেন নাই, এই জন্য আপনার শাস্তি। কথা বুঝছেন? আপনি তার কাছে টাকা নিছেন কি করবেন, যে তার মালটা উদ্ধার করে দিবেন, এই জন্য কিন্তু আপনার শাস্তি না। কিন্তু আপনি টাকা নিছেন ঠিক করছেন, ভালো করছেন, এই জন্য আপনাকে দণ্ডবিধি আপনাকে শাস্তি দেয় না। শাস্তি দিবে কখন, যে আপনি তার কাছে টাকা নিলেন কিন্তু তার জিনিসটা উদ্ধার করে দিলেন না, সেই ক্ষেত্রে আপনার শাস্তি 215। বুঝা গেছে? স্যার বুঝছি, ওই যে আপনার আমাদের যে বইটা আছে বইটা তো উল্লেখ আছে যে এইভাবে যে মোবাইল হারা গেছে উদ্ধার করে দিব বইয়া 3000 টাকা নিছে হুম, মিলে বলা আছে, উদ্ধার হুম। করে দিছে না ওইটা তো বলা নাই স্যার। এই জন্যই আপনাদের বারবার বলছি যে যখন আমরা ক্লাস করব তখন কোনো গাইড বই, মূল বই, নোট বই সাথে রাখবেন না। ঠিক আছে? আপনারা তো এই যে মনে করেন যে আমার সে দুইটা বাগাইয়া, ঠিক আছে, আপনারা বই পড়ার আগে অন্য একটা নোট বই দেখেন, গাইড বই দেখেন যে কে কি কইছে আগে দেখি। ঠিক আছে? কিন্তু আমরা তো ভাই মোটামুটি তো মনে করেন যে কিছুটা জানিয়ে বুঝে তারপরে তো পড়া শুরু করছি নাকি? এই জন্যই প্রত্যেকবারই বলি ক্লাসের সময় আপনারা কোনো বই সাথে রাখবেন না। কারণ কি, বই সাথে রাখলে পরে আমি কি বলতেছি সেটা আপনার মাথায় যাবে না। ঠিক আছে? আর বিশেষ করে এখন তো কোনো গাইড বই আপনি পড়বেনই না, কারণ আপনার গাইড বই পড়বেন প্রশ্ন আকারে, কিন্তু এমসিকিউ পাস করবেন কি দিয়া? স্যার বলেন। সেন্টু ভাই জিন্দাবাদ, সেন্টু ভাই জিন্দাবাদ, বাকি সব আরেকটা বললাম না স্যার, বলেন স্যার আপনি। ঠিক আছে, সমস্যা নাই। তো আমাদের ক্লাসও মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে। তো আজকে এই যে 215 পর্যন্ত গেলাম, এটা কালকে আবার ভালোভাবে রিভাইজ দিব। আর আল্লাহ একজন হায়াতে বাসায় রাখে, তাহলে কালকে আপনাদের ধরবো।